গুরুত্বপূর্ণ খবর সব তুলে ধরবো। আর আজকে তো সব থেকে গুরুত্বপূর্ণ খবর হলো বাজেট 2021-এ বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভান্ডার মাস্টার স্ট্রোক ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। মহিলাদের ভোট টার্গেট। আর এবার লোকসভা নির্বাচনের আগে বাজেটে লক্ষ্মীর ভান্ডার দ্বিগুণ করা হলো। ছিল 1000, হয়ে গেল 1200, অর্থাৎ যাদের এসসি এসটি আর যাদের 500 ছিল তাদের 1000 হয়ে গেল। কি বলা হলো বাজেটে? চন্দ্রিমা ভট্টাচার্য কি ঘোষণা করলেন দেখুন। আমাদের মা বোনেদের হাত আরো শক্ত করার জন্য এই মা মাটি মানুষ সরকার আনন্দের সঙ্গে জানাচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তফসিলি জাতি এবং জনজাতি শ্রেণীর জন্য আর্থিক সহায়তা বৃদ্ধি করে মাসিক 1200 টাকা এবং অন্যান্যদের জন্য এই সহায়তা বৃদ্ধি করে মাসিক 1000 টাকা করা হবে। এই বর্ধিত সহায়তা এপ্রিল 2024 থেকে লাগু হবে। প্রাপকরা মে 2024 মাসের শুরু থেকেই পাবেন। কথা বলবো প্রতিনিধি উজ্জ্বলের সঙ্গে। উজ্জ্বল, যেটা বলছিলাম প্রথমেই যে 2021-এ মাস্টার স্ট্রোক ছিল এই লক্ষ্মীর ভান্ডার, তার ফলও পেয়েছে তৃণমূল, আমরা দেখেছি। এই যে 2024-এ ভোটের আগে লক্ষ্মীর ভান্ডার দ্বিগুণ হলো, এসসি এসটিদের জন্য 1200 হলো, তাৎপর্যপূর্ণ কতটা? দেখো, অবশ্যই রাজনৈতিক মহল মনে করছে কিন্তু লোকসভা নির্বাচনের আগে আবার মাস্টার স্ট্রোক। এই যে কল্পতরু বাজেট বলা হচ্ছে, ব্যাখ্যা করা হচ্ছে, বিভিন্ন আলোচনা চলছে, এ বিষয়ে একটাই যে একদম প্রান্তিক মানুষের কাছে যে টাকাটা পৌঁছচ্ছে সেই টাকা তারা কাজে লাগাচ্ছে এবং তারা কোনো না কোনো জিনিসের ক্রেতা হচ্ছেন। ফলত একদিকে যে সাধারণ মানুষের কাছে টাকা পৌঁছে যাচ্ছে এবং সেই টাকা তারা সরাসরি হাতে পাচ্ছেন, এটা অবশ্যই মাস্টার স্ট্রোক। কারণ লোকসভা নির্বাচনের আগে এরকম যে লক্ষ্মীর ভান্ডার ছিল সেটাকে দ্বিগুণ করা হলো এবং এই দ্বিগুণ করার ফলে এবং উজ্জ্বল, তোমাকে বলে রাখি যে আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যখন প্রেস কনফারেন্স করলেন, তিনি কিন্তু বিরোধিতা করতে পারলেন না, বরং তিনি এরকম দাবি করলেন যে 1000 কেন, ওটা 5000 করা উচিত ছিল, 2500 করা উচিত ছিল। অর্থাৎ এই প্রকল্পের সঙ্গে, এই ঘোষণার সঙ্গে তারা সহমত, এটা এক প্রকার নিশ্চিত করে দিলেন উজ্জ্বল। তো একটা বিষয় যে এখানটায় এই বিষয়টা নিয়ে কিন্তু বারবারই রাজনৈতিক মহলে তারা চর্চা করেছেন, অনেক সময় এর বিরোধিতা করতে গিয়ে অনেক সময় অনেক বক্তব্য তারা পেশ করেছেন, কিন্তু বারবারই কিন্তু যখনই লক্ষ্মীর ভান্ডার এসছে সাধারণ মানুষের, একদম প্রান্তিক মানুষ, নিচুতলার মানুষ, মহিলাদের হাতে সেই টাকা গিয়েছে, বারবারই তারা কিন্তু তার যে সুফলটা পাচ্ছেন এটা কিন্তু বিরোধীরা যতই কটাক্ষ করুক বা যেরকম ভাবে তারা তাদের মতন করে ব্যাখ্যা করুক না কেন, সেই যে একদম সেই মহিলারা বা সেই মানুষ কিন্তু তারা বারবারই করে তার রিটার্ন দিয়েছেন এবং এই জায়গায় দাঁড়িয়েও কিন্তু তারা বারবার করে এর সঙ্গে লড়াই করার মতন কোন রকম শব্দ খরচ করতে পারে, কারণ মহিলাদের বিরুদ্ধে চলে যাবে সেটা। এবং এ রাজ্যে অনেক বেশি হচ্ছে মহিলা ভোট, সেই মহিলা ভোট টার্গেট করেছে তৃণমূল এবং এর আগেও টার্গেট করেছে বিজেপি। যদি এখন মহিলাদের বিরুদ্ধে কথা বলে তাহলে সেই মহিলাদের ভোট চলে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়। এই বাজেটের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন দেখুন। আমার ঘরের মা লক্ষ্মীরা, আমার ঘরের আম্মা মায়েরা, আমার ঘরের বধূরা, আমার ঘরের মা বোনেরা, সমগ্র কমিউনিটি যারা 500 টাকা করে পেতেন তাদের লক্ষ্মীর ভান্ডার 1 এপ্রিল থেকে তারা 1000 টাকা করে পাবেন। অর্থাৎ একেবারে সকলের জন্য। আপনাদের অনেকের মধ্যেই একটা চিন্তা ছিল যে আমি 500 পাই আর একজন 1000 পাই, একটা বৈষম্য কেন হচ্ছে? আমাদের আর্থিক হয়তো সামর্থ্য ছিল না, আমরা স্টার্ট করেছিলাম। এই বৈষম্য আমরা চাই না। জনজাতি এবং তপশিলীদের জন্য 1000 টাকার পরিবর্তে যেমন 1200 টাকা করেছি, তেমনি মনে রাখবেন যে আমাদের মা বোনেরা, হিন্দু বলুন, মুসলমান বলুন, শিখ বলুন, খ্রিস্টান বলুন, ওবিসি বলুন, প্রত্যেকেরাই যারা 500 টাকা পেতেন 1 এপ্রিল থেকে তাদের 500 টাকা বেড়ে যাচ্ছে, তারা 1000 টাকা করে সকলে পাবেন। আর আমরা এবার একটু জেলার দিকে নজর রাখি, কারণ আমরা এর আগেও জেলার মহিলারা কি বলছেন সেটা আমরা তুলে ধরেছি। একটু হুগলিতে চলে যাব আমাদের প্রতিনিধি রানার কাছে। রানা, হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার একটা তুরুপের তাস তৃণমূলের কাছে, এবং লোকসভা ভোটের আগে এই ঘোষণাকে মহিলারা কিভাবে দেখছেন?
হ্যাঁ অয়নদা, দেখো এই যে মহিলারা, বিশেষ করে যে আমি যেখানে রয়েছি সিঙ্গুর, এই সিঙ্গুর জমি আন্দোলনে কিন্তু আমরা যেমন দেখেছি ঝ্যাঁটা লাঠি নিয়ে তারা যেমন জমি অধিকার করার লড়াইয়ে যেমন তারা আন্দোলন করেছিলেন, আজকে ঠিক তার উল্টোটা দেখা গেল এই সিঙ্গুরের আতালিয়া গ্রামে ও পুরুষোত্তমপুর গ্রামে। যখন রাজ্য বাজেটে যখন 1200 টাকা ও 1000 টাকা যখন ভাতা বাড়ানো হয়েছে এই মহিলা যে লক্ষ্মী ভাণ্ডারের জন্য, সেখানে কিন্তু উচ্ছ্বাস দেখা গেল। রীতিমতো তারা লক্ষ্মীর ঘট নিয়ে মাথায় নিয়ে থালা বাজিয়ে তারা কিন্তু নাচ করলো, সবুজ আবির মাখামাখি করলো। তাদের একটাই যারা ধন্যবাদ জানিয়ে যে মুখ্যমন্ত্রী এই যে মহিলাদের কথা উনি চিন্তা করেছেন, যে মহিলারাই সব। একদিকে যেমন ভোটের রাজনৈতিক ফায়দা রয়েছে, তেমন পাশাপাশি যে গরিব মহিলা তারা এই যে 500 টাকা থেকে 1000 টাকা হলো বা 1200 টাকা হলো, তাতে কিন্তু তাদের সংসারে অনেকটাই তাদের কিন্তু। দেখি মহিলারা কি বলছেন একবার। 500 টাকা করে যেটা আমরা পাচ্ছিলাম, সেটা আমাদের, যদিও আমরা বাড়ি গৃহবধূ, তবুও তো আমাদের কিছু নিজেদের প্রয়োজনে খরচ থাকে, সেই খরচ আমরা অনেকটাই করতে পারছিলাম নিজেদের ইচ্ছে মতো। তো সেটা যেহেতু এখন 1000 টাকা হয়েছে, সেটা আরো ভালো হলো আমাদের জন্য। সংসারে কিছু খরচাও এখানে আমরা করতে পারবো। এতদিন 500 টাকা পেয়েছি, আমরা অনেক কিছু শখ পূরণ করতে পারতাম না, অভাবের সংসার। যাক, দিদি 500 টাকা দিছে, তাতেই আমরা সন্তুষ্ট। এখন যে 1000 টাকা আমাদের কি উৎসাহিত হচ্ছে, সেটা আমরা দিদিকে বোঝাতে পারবো না। আর দিদিকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই, কারণ উনি আমাদের এই মেয়েদের কথা ভেবেছেন, মহিলাদের কথা ভেবেছেন। আজকে উনি এই 500 টাকা থেকে আমাদের 1000 টাকা করে দিয়েছেন এবং 1200 টাকা করে দিয়েছেন। তার জন্য আমরা মহিলারা তার কাছে অনেক অনেক কৃতজ্ঞ। যেহেতু 1000 টাকা করে দিয়েছে, তার জন্য এটা আমাদের আরও বেশি কাজে লাগবে। তার জন্য দিদিকে আমরা খুবই ধন্যবাদ জানাচ্ছি। যেমন প্রাইভেট বেতন দিতে দুটো ছেলে যদি পড়ে, একটা ছেলে দিতে গেলে একটা ছেলে কমে যাচ্ছে, সংসারে খরচ হয়ে যাচ্ছে। এটা একটা ভরসা থাকবে যে একটা পাবো, আশা থাকবে যে ওটা দিয়ে একটা মেকআপ করতে পারবো। আর এই বাজেটে ডিএ নিয়ে যৌথ সংগ্রামী মঞ্চ আন্দোলন করছে। এই বছরের শুরুতেই ডিএ বেড়েছে, আবার ডিএ বাড়লো। রাজ্য বাজেটে বাড়ানো হলো 4%। 2024-এর এপ্রিল থেকেই এই মে থেকে ডিএ কার্যকর হবে, এই ঘোষণাও করলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আমরা জানুয়ারি মাসে 4% ডিএ দিয়েছি, যার জন্য রাজ্য সরকারের কর্মচারী, শিক্ষক, পেনশনার ইত্যাদিরা 10% ডিএ পাচ্ছেন। মূল্য বৃদ্ধির হাত থেকে একটু রেহাই দেওয়ার জন্য আমাদের সীমিত আর্থিক সামর্থ্যের মধ্যে আরো 4% ডিএ দেওয়ার ঘোষণা করছি, যা লাগু হবে মে 2024 মাস থেকে। আর 100 দিনের কাজ নিয়ে ভুরি ভুরি অভিযোগ দুর্নীতির, পাল্টা বঞ্চনার অভিযোগ হাতিয়ার করেছে তৃণমূল। আর সেই বঞ্চনার অভিযোগে ধর্ণা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে যাদের বকেয়া রয়েছে 21 লক্ষ শ্রমিকের, তাদের বকেয়া দিয়ে দেবে রাজ্য। কেন্দ্র টাকা দিচ্ছে না, রাজ্য তাদের বকেয়া দেবে। শুধু তাই নয়, বাজেটে দেখা গেল 100 দিনের পাল্টা 50 দিন, অর্থাৎ রাজ্য এবার এই 100 দিনের শ্রমিকদেরকে 50 দিনের কাজ নিশ্চিত করবে বছরে, যারা জব কার্ড হোল্ডার। কি বলা হলো বাজেটে দেখুন। কেন্দ্রীয় সরকার অনৈতিকভাবে মানরেগার টাকা বন্ধ করে রাজ্যের প্রান্তিক মানুষের জীবিকার ন্যূনতম অধিকার কেড়ে নিয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের সরকার নিজস্ব সঙ্গতিতে কর্মশ্রী নামে একটি সুসংহত প্রকল্প চালু করেছে। এই প্রকল্পে রাজ্য সরকার রাজ্যের প্রত্যেক জব কার্ড হোল্ডারকে বছরে কমপক্ষে 50 দিনের কাজ নিশ্চিত করবে। এই প্রকল্প মে 2024 মাস থেকে শুরু হবে। লোকসভা ভোটের আগে আরো একটি নতুন প্রকল্প, সমুদ্র সাথী প্রকল্প। আপনারা জানেন মৎস্যজীবীরা সমুদ্রে যেতে পারেন না প্রায় 2 মাস। প্রাকৃতিক দুর্যোগের জন্য আবহাওয়া দপ্তর নিষেধাজ্ঞা জারি করে। আর ওই বর্ষাকালের 2 মাসের জন্য সমুদ্র সাথী প্রকল্পে কয়েক হাজার মৎস্যজীবী তারা 5000 টাকা করে পাবেন। কি বলা হলো বাজেটে দেখুন। পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনার মৎস্যজীবীরা তাদের জীবিকা অর্জনের জন্য প্রতিকূল অবস্থার মধ্যে সমুদ্রে যান। যেহেতু এপ্রিলের মাঝামাঝি থেকে জুন মাসের মাঝামাঝি পর্যন্ত এই 2 মাস মাছ ধরার ক্ষেত্রে নিষেধ থাকে, এই মৎস্যজীবীদের জীবিকা অর্জনে সমস্যা হয়ে থাকে।
আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এই 2 মাসে এইসব মৎস্যজীবীদের জীবিকার সহায়তার জন্য সমুদ্র সাথী নামে একটি নতুন প্রকল্প চালু করা হলো। এর মাধ্যমে এই 3টি জেলার প্রতিটি নথিভুক্ত মৎস্যজীবী প্রতি বছর এই 2 মাস প্রতি মাসে 5,000 টাকা করে পাবেন। আর এই সব ক্ষেত্রে যখন এরকম পূর্বাভাস থাকে, যখন এরকম সমুদ্র উথাল পাথাল হয়, যখন মৎস্যজীবীরা বিপদে পড়েন, তখন আমরা কার সঙ্গে কথা বলি? আমাদের প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে। সেই বিশ্বজিতের সঙ্গে কথা বলবো। বিশ্বজিৎ, কতটা সুবিধে হবে মৎস্যজীবীদের? হ্যাঁ, দেখো, এই খবর পাওয়ার পর মৎস্যজীবীদের তরফ থেকে কিন্তু আমরা কথা বলেছিলাম, তারা কিন্তু সরকারকে এবং সাধুবাদ জানাচ্ছে। কারণ তারা যেটা জানাচ্ছে যে ব্র্যান্ড পিরিয়ড, এই সময়টায় ইলিশ মাছের প্রজনন সময়, অর্থাৎ এপ্রিল মাসের 14 তারিখ থেকে জুন মাসের 14 তারিখ পর্যন্ত, এই 2 মাস কিন্তু অর্থাৎ 60 দিন এই মাছ ধরার ক্ষেত্রে বন্ধ থাকে। এই সময় তাদেরকে কিন্তু কোনো কাজ থাকে না, সেই কারণে তাদেরকে ভিন রাজ্যে পাড়ি দিতে হবে। তবে রাজ্য সরকার এই যে প্রকল্পটা যেটা নিয়েছে, যে উদ্যোগ গ্রহণ করেছে, তাতে করে তারা যেটা জানাচ্ছে তাদেরকে আর অন্য রাজ্যে বা ভিন রাজ্যে কাজ করতে যেতে হবে না। তারা এখানেই থেকে আবার নতুন সিজনের প্রস্তুতি শুরু করে দেবে। শুধু মৎস্যজীবী নয়, যে মৎস্যজীবী সংগঠনগুলি রয়েছে তারাও কিন্তু এই রাজ্য সরকারের এই উদ্যোগটাকে নিয়ে কিন্তু সাধুবাদ জানাচ্ছেন। এক প্রকার তুমি বলতেই পারো, মৎস্যজীবী যে মহল রয়েছে এই যে সমুদ্র সাথী এই প্রকল্পটাকে নিয়ে কিন্তু তারা রাজ্য সরকারকে সাধুবাদ জানিয়েছে। অয়ন্দা, ধন্যবাদ। আর মৎস্যজীবীরা কি বলছেন দেখুন। সুবিধা হবে, ঠিক আছে, কিন্তু ওই 2 মাস বসে থাকি আমরা, ওই 2 মাসের জন্য 5,000 টাকা করে দিচ্ছে। আমরা বাইরে চলে যাই, ওই 2 মাস খাটতে পারি না, ঠিক আছে, তা 5,000 টাকা করে দিচ্ছে, আমাদের সুবিধা হবে। আর বাইরে যেতে হবে না, বাইরে যেতে লাগবে না। ভীষণ ভালো খবর, ভীষণই ভালো খবর যে প্রতিটি যারা মৎস্যজীবী, গরিব মৎস্যজীবীদের সঙ্গে যুক্ত আছে, তারা এই টাকাটা পাবে প্রতি মাসে এবং ওদের প্রভূত উপকার হবে। এবার নায়ক রহস্য, দেব রহস্য বলা চলে। গতকাল লোকসভায় তার বসার জায়গায় দেখা গেল লেখা আছে few more hours। আর আজকে দেবের ভাষণ, সেই দেবের ভাষণে কিসের ইঙ্গিত? দেবের ভাষণে কিসের ইঙ্গিত? দেব বললেন, আমি থাকি বা না থাকি, ঘাটালের মাস্টার প্ল্যান যেন কার্যকর হয়, সাধারণ মানুষ যাতে, ঘাটালের মানুষ যাতে উপকার পায়। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আমি প্রথমবার বলেছিলাম পার্লামেন্টে, আজকে আমার শেষ দিন পার্লামেন্টে। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বলতে চাইছি যে 1950 থেকেই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ঘাটালের মানুষের অনেক দিনের কষ্ট, অনেক দিনের বেদনা। আমি আপনার মাধ্যমে প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করতে চাইছি, এটা কোনো টিএমসির সমস্যা নয়, এটা কোনো বিজেপির সমস্যা নয়, এটা বাংলার সমস্যা। আমার মনে হয় এখানে দলকে সাইডে রেখে মানুষের কথা ভেবে আমার মনে হয় কি নেক্সট টার্মে যেন ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন এক্সিকিউট হয়। আমি থাকি বা না থাকি এমপি হিসেবে, কিন্তু ঘাটালের মানুষের দুঃখটা যেন কোথাও যেন মিটে যায়, যেন ঘাটালের মানুষ যেন ভালো থাকে। ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে এই 10 বছর সুযোগ দেওয়ার জন্য। ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষ যারা আমাকে ভোট দিয়েছেন, যারা আমাকে ভোট দেননি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি থাকি বা না থাকি, ঘাটাল আমার মনের মধ্যে সারা জীবন থাকবে। জল্পনা তো এখান থেকে আরো বাড়লো। তাহলে কি দেব দাঁড়াবেন না লোকসভা নির্বাচনে? দেব ভোটে লড়তে চান না? এরপরেও আরেকটা ইনস্টা পোস্ট, সেই পোস্টে কি, সংসদে আমার শেষ দিন, ধন্যবাদ দিদি, ধন্যবাদ ঘাটালের মানুষ। এর থেকে আরো জল্পনা বাড়লো। এরপরে একেবারে আকাশ পথে চলে এলেন কলকাতায়। কলকাতায় এসে জল্পনা কি আরো বাড়ালেন? কথা বলবো প্রতিনিধি ওঙ্কারের সঙ্গে। ওঙ্কার, কলকাতায় এলেন, কলকাতায় এসে তাঁর কি জল্পনা আরো বাড়ানোর ছিল? জল্পনা কি আরো বাড়ালেন, নাকি সব জল্পনায় জল ঢেলে দিলেন? দেখো, আজকে দীপক অধিকারী দেব তিনি কিন্তু কিছু বিষয় স্পষ্ট করেছেন। যেরকম তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে আপনি কি রাজনীতি থেকে সন্ন্যাস নিচ্ছেন, আপনি কি রাজনীতি ছেড়ে দিচ্ছেন,
এই প্রসঙ্গে তিনি কিন্তু স্পষ্টত বলেন যে না, রাজনীতি ছাড়া কোনো প্রশ্ন নেই, রাজনীতি ছাড়বো কে বলেছে। পাশাপাশি তিনি কি দল ছাড়ছেন, তিনি কোনোভাবেই বলেননি সেই কথা। তিনি কিন্তু বলেছেন কেন আমি দল ছাড়তে যাবো। এই যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো কিন্তু একেবারে সোজা ব্যাট করে তিনি কিন্তু একেবারে মাঠের বাইরে বার করে দিয়েছেন বলা যেতে পারে। কিন্তু যে বিষয়টি উঠে আসছে তা হচ্ছে কি, খানিকটা হলেও তিনি জল্পনা রেখে দিয়েছেন। তার মধ্যে অন্যতম বিষয় হচ্ছে গিয়ে, হ্যাঁ আমার মাথায় কিছু জিনিস চলছে এই মুহূর্তে, সেটা আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ইঙ্গিত করে তিনি বলেছেন যে তিনি দিদির সঙ্গে কথা বলেছেন। এই বিষয়গুলো কিন্তু তিনি তার বক্তব্যের মধ্যে দাঁড়াবেন কি দাঁড়াবেন না, এটা কি পরিষ্কার করেছেন আজকে? দেখো, তিনি ভোটে দাঁড়াবেন কি দাঁড়াবেন না সেটা এখনো পর্যন্ত তিনি কিন্তু পরিষ্কার করে জানাননি। কারণ তিনি যে বিষয়টি বলছেন যে মানুষের কাজ করতে গেলে কোনো পদ লাগে না, কোনো পোস্ট লাগে না, এরকম এই কথাটা যেরকম ঠিক বলেছেন, ঠিক একই রকম ভাবে 2024 সালের নির্বাচনে তিনি কি অংশগ্রহণ করবেন, তিনি কি ঘাটাল থেকেই প্রার্থী হবেন, তিনি বলেছেন যে এটা সময়ের অপেক্ষা, এই মুহূর্তে দাঁড়িয়ে বলার মতো কিন্তু জায়গায় নেই। তবে তার মাথায় বেশ কিছু বিষয় চলছে, সেই বিষয়েও তিনি কিন্তু স্পষ্ট করেছেন। যেরকম তিনি অন্য কিছু ভাবছেন এবং তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে তার মনের কথা খুলে বলেছেন, সেই কথাগুলোও কিন্তু আজকে সংবাদ মাধ্যমের সামনে তিনি রেখেছেন। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি সাংসদ পদ থেকে কি কোনো রকম ভাবে ইস্তফা দিচ্ছেন, সেই প্রসঙ্গে তিনি বলেন যে কেন আমি ইস্তফা দিতে যাবো। ওকে ওকে, একদম দেবের এই কলকাতায় গাড়িতে বসে যে বাইট, সেই বাইট দেখাবো, আরো কি জল্পনা বাড়বে দেখুন তো। আমি দল ছাড়তে যাবই বা কেন, বা অন্য দলে যাবই বা কেন, মানে আমি দলের কাছে এমন কি চেয়েছি যেটা দল না বলেছে, বা অন্য দলে যাবো তারা হ্যাঁ বলেছে। এবারে আমি হয়তো নাও দাঁড়াতে পারি, এটা পুরোপুরি আমার তরফ থেকে তো আমি সিদ্ধান্ত নিচ্ছি, পুরোপুরি দিদির উপর ডিপেন্ড করছি কি দিদি কি চাইছি। আমি আমার মনের কথা দিদিকে বলেছি, এখানে মনের কথা বলা যদি অন্য দলকে জয়েন করা হয় সেটা তাদের ব্যাপার। আর দিলীপ ঘোষ কটাক্ষ করলেন তৃণমূলকে। হয়তো উনি কিছু করতে পারেননি, করতে চেয়েছিলেন, পার্টি করতে দেয়নি। উনি তো গতবারে ভোটেও দাঁড়াতে যাননি, জোর করে তাকে ইলেকশনে ঠেলে দেওয়া হয়েছিল। যারা রাজনীতিক ব্যক্তি নয়, সমাজের সঙ্গে যাদের কোনো সম্পর্ক নেই, তাদেরকে জোর করে ইলেকশন লড়িয়ে, আর মানুষও 500 টাকার জন্য হয়তো ভোট দিয়েছে, এবার কিন্তু জবাব দেবে। আর আরো বড় খবর এরপরে আছে, গ্রেফতার আরাবুল ইসলাম, ভাঙড়ের তৃণমূল নেতা। এর আগেও গ্রেফতার হয়েছিলেন, আবার গ্রেফতার হলেন। খুনের অভিযোগে গ্রেফতার আরাবুল ইসলাম। কথা বলবো সরাসরি কল্যাণের সঙ্গে। কল্যাণ, কি অভিযোগ, কেন অভিযোগ, কবেকার অভিযোগ, এবং কলকাতা পুলিশ এখন কোথায় নিয়ে গেছে? একেবারে আমরা জানিয়ে রাখি, গত যে পঞ্চায়েত ভোট নমিনেশনের সময় যে ভাঙড়ে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় আইএসএফ যে কর্মী মহিউদ্দিন মোল্লা যে খুন হয়েছিল, সেই খুনের ঘটনায় কিন্তু সরাসরি যে কাশীপুর থানা ছিল, সেই কাশীপুর থানায় কিন্তু অভিযোগ দায়ের করেছিল আইএসএফ এর পক্ষ থেকে। সরাসরি আর তৃণমূল নেতা আরাবুল ইসলাম সহ একাধিক তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে কিন্তু এই অভিযোগ দায়ের হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ কর্মী আরাবুল ইসলামকে গ্রেপ্তার কিন্তু করেনি। এই থেকে বারবার অভিযোগ হচ্ছিল পুলিশের যে কর্তব্য যে অভিযোগ, সেই অভিযোগ কিন্তু বারবার তোলা হচ্ছিল যে দেখে দেখে আইএসএফ কর্মী বা নেতৃত্বদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, আর তৃণমূল কর্মী বা কোন রকম তৃণমূলের কোন নেতাকে গ্রেপ্তার করা হচ্ছিল না। অবশেষে কিন্তু যে ভাঙড় এলাকার জন্য কলকাতা পুলিশ দায়িত্ব নিয়েছে, সবে মাত্র 1 মাস হয়েছে, এই 1 মাসের মধ্যেই কিন্তু সেই তদন্ত দিয়ে পুলিশ কর্মীরা আরাবুল ইসলামকে গ্রেপ্তার করেছে বলে ইতিমধ্যে কিন্তু জানা যাচ্ছে। আরাবুল ইসলামকে কাশীপুর এলাকা থেকে গ্রেপ্তার করা তাকে লালবাজারের উদ্দেশ্যে নেওয়া হয়েছে। যে ঘটনা ঘটেছিল ভোট পর্বে, সেই ভোট পর্বে কিন্তু বোমাবাজির পাশাপাশি গুলি চালানো, অবৈধভাবে লোক জমায়েত, সরকারি সম্পত্তি ভাঙচুর, একাধিক কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে এই কাশীপুর থানায়। আরাবুল ইসলামদের বর্তমানে একাধিক তৃণমূল নেতা এবং যে ভিডিও ফুটেজের সমস্ত তৃণমূল কর্মীদের ছবি দেখা গিয়েছিল, আর কর্মীদের পক্ষ থেকে কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু সিআইডি এবং লালবাজারের পক্ষ থেকে তদন্ত চালিয়ে এই আরাবুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে বলে ইতিমধ্যে জানা যাচ্ছে। দেখা যাক এরপরে আরাবুল ইসলামের ভবিষ্যৎ কি হয়। আর এই নিয়ে কুণাল ঘোষ আর শুভেন্দু অধিকারী দেখুন। পুলিশ গ্রেফতারের প্রশ্নে রাজধর্ম পালন করছে। আদৌ কোনো অপরাধ করেছেন কি করেননি, করে থাকলে কি করেছেন কিছুই জানি না, কিন্তু গ্রেফতারের বিষয়টা এটা প্রমাণ করে দিচ্ছে যে বিরোধীরা যে অভিযোগ করেন যে পুলিশ এই করছে না, পুলিশ ওই করছে না, এই অভিযোগগুলো পুরোদস্তুর ভিত্তিহীন, সস্তা রাজনীতির অভিযোগ। বিরোধীরা সাধারণভাবে যে উৎসার রাজনীতি করেন সেটা এই
ঘটনার মধ্যে দিয়ে ভিত্তিহীন বলে প্রমাণিত হয়ে যাচ্ছে। এটা অ্যারেস্ট না, গ্রেপ্তার করে ভোটের আগে বেল করিয়ে ভোটের সময় যাতে ইলেকশন কমিশনের যে নির্দেশ থাকে ওয়ারেন্ট এক্সিকিউশন, এটা কৌশল। আরাবুলকে দিয়ে শকতকে দিয়ে ওই এলাকায় ভোট লুট করবে, তাই ওর বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল, ওকে অ্যারেস্টও করা হলো, খুব তাড়াতাড়ি ওকে জামিনও করে দেওয়া হবে, যাতে নির্বাচনের সময় নির্বাচন কমিশনের গ্রেপ্তারির সামনে না পড়তে হয়। এ পরিকল্পিত। ওকে ওখানে রেখেছে, বিরিয়ানি খাওয়াবে, ভালো কম্বল টম্বল দেবে, ও থাকবে ওখানে ভালো করে আরামে। আর আজকে আমরা কিছু বলতে গেলে আমাদের কথা বলতে দেয় না। কিসের জন্য? কিসের জন্য? আবার উল্টো মার, এই কোদালের বাঁট না। আচ্ছা কে কাকে কোদালের বাঁটটা বেরিয়ে যেখানে যখন মিটিং হয় রাত 12টা 1টা, এই মেয়েদের নিয়ে আসো। এই পার্টি অফিসে রাত্রিবেলায় মেয়েরা আসে, আমাদেরকে তাড়িয়ে নিয়ে আসছে। না গেলে বাড়ির পুরুষদেরকে উঠিয়ে নিয়ে গিয়ে মারবে। কিসের জন্য? ওই উত্তম সর্দারকে আর শিবু হাজরাকে যদি পাই, এই মাটিতেই আমরা পুঁতে ফেলবো। ভয়ঙ্কর, এই মাটিতেই পুঁতে দেব। জিয়াউল এখনো ভয়ঙ্কর ক্ষিপ্ত মহিলারা। এখন কি অবস্থা? জিয়াউল শোনা যাচ্ছে? জিয়াউল, যা শুনলাম মাটিতে পুঁতে দেব হুঁশিয়ারি দিচ্ছেন মহিলারা, এবং তারা ছাড়তে রাজি নন। এ তো উত্তম সর্দার, শিবু হাজরাদের ভবিষ্যৎ। পুলিশ যদি না আটকায় তাহলে অন্ধকারে। এখন কি অবস্থা? থানার সামনে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। পুলিশ কি বলছেন দেখুন। সন্দেশখালীতে তুলকালাম, থানার সামনে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। পুলিশের কাছেই তো কমপ্লেন যেতে চাইছে। একটা কথা বলি, পুলিশের কাছেই তো কমপ্লেন জমা দিতে যেতে চাইছে। জমা নেওয়া হবে না, সেই কারণে আমি তো ওনাকে অ্যালাউ করছি। আপনাদের বিরুদ্ধে অভিযোগ, এই পুলিশের বিরুদ্ধে অভিযোগ, অত্যাচার চালিয়েছে শিবু হাজরা আর উত্তম সর্দার। আপনারা কিছুই করেননি, আর অভিযোগ নিতে দেননি, অভিযোগ করতে দেননি আপনারা। মহিলারা বলছেন থানা কেনা হয়ে গেছে। চলে যাব প্রতিনিধি জিয়াউলের কাছে। জিয়াউল, এখনো তো মহিলারা ক্ষিপ্ত, বলছেন উত্তম সর্দার শিবু হাজরাকে সামনে পেলে পুঁতে দেবেন। মানে এখন কি অবস্থা? দেখো, এখনো পর্যন্ত কিন্তু সন্দেশখালী থানার সামনে এই যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন দিনভর, তারা কিন্তু এখনো রয়েছেন লাঠিছোড়া নিয়ে। তাদের একটাই দাবি যে শেখ শাহজাহানের যে অনুগামী, অর্থাৎ দুই সাকরেত বলা হয় বা ডানহাত বাহাত বলা হয়, শিবু হাজরা এবং উত্তম সর্দারকে গ্রেপ্তার করতে হবে, যা নিয়ে দিনভর কিন্তু বিক্ষোভ দেখিয়েছে। এবং তাদের একটাই অভিযোগ যে দীর্ঘদিন ধরে তারা অত্যাচারিত। এখনো কি ওইভাবেই রয়েছেন মহিলারা? ওই রকম সংখ্যাতেই মহিলারা রয়েছেন? ফলে এখন কিছুটা হলেও অর্থাৎ হালকা হয়েছে, অর্থাৎ বিশাল পরিমাণে যে মহিলা ছিল একেবারে দিনভর, সেই পরিমাণটা এখন নেই। কিন্তু এখনো তারা থানায় আছেন। তার কারণ একটাই, তাদের দাবি যে গ্রেপ্তার করতে হবে শিবু হাজরা এবং উত্তম সর্দারকে। বারবার পুলিশের কাছে অভিযোগ করছে, কিন্তু অভিযোগ নিচ্ছে না। কিন্তু অন্যদিকে পুলিশের বক্তব্য যে তারা কখনো তাদের নামে অভিযোগই করেনি, ফলে তারা কোনো ব্যবস্থা নিতেও তারা পাননি, এমনই অভিযোগ করছেন। কিন্তু অন্যদিকে গ্রামবাসী বা এলাকার মানুষের স্পষ্ট দাবি যে বারংবার অভিযোগ করা হয়েছে, বারংবার থানায় যাওয়া হয়েছে, কিন্তু দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ যেভাবে সন্ত্রাস চালিয়েছে দীর্ঘদিন ধরে শিবু হাজরা উত্তম সর্দার, ফলে তাদের বিরুদ্ধে পুলিশও কোনো ব্যবস্থা নিতে ভয় পেত, এমনটা অভিযোগ করা হচ্ছে। এবং আজকের গতকালকের উত্তম সর্দার এক মহিলাকে বেধড়ক মারধর করে, তার মুখের অংশ ফুলে রয়েছে। ফলে তিনি আজকে যখন থানায় অভিযোগ করতে যায় তখনও তাদের ভয় হচ্ছে। তার কারণ এই অভিযোগ যদি আমরা থানায় গিয়ে যাই তাহলে কোনো অভিযোগ নেবে না, আদালতের সামনে ছিঁড়ে ফেলে। উত্তম সর্দার এক মহিলাকে মারধর করেছে, আর তারপরে আজকে উত্তম সর্দার কোথায়? পুলিশ বলছে তাকে সুস্থ করা হয়েছে, পুলিশ বলছে উত্তম সর্দারের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। অবাক করা খবর, সত্যি অবাক করা খবর। আর আজকে যে সন্দেশখালীতে এইরকম অশান্তি হলো, যার দায় উত্তম হালদার এবং শিবু হাজরার বলা হচ্ছে, তাতে বিপাকে পড়লো পড়ুয়ারা। কথা বলবো প্রতিনিধি অনুপমের সঙ্গে। সত্যি তো মাধ্যমিক চলছে, কিরকম পরিস্থিতি হয়েছিল পড়ুয়াদের? সন্দেশখালীর অশান্তিতে বিপাকে পড়ুয়ারা।
সন্দেশখালির অশান্তিতে বিপাকে পড়ুয়ারা এবং দেখতে পাচ্ছেন সমস্যায় পড়েছেন মাধ্যমিক পরীক্ষার্থীরা, পরীক্ষা দিতে যেতে ভয় পাচ্ছে পরীক্ষার্থীরা। কথা বলবো অনুপমের সঙ্গে। অনুপম, কি সমস্যায় পড়েছিলেন তারা? দেখো অয়নদা, এই যে সন্দেশখালি জুড়ে যে এই যা গত 4 থেকে 5 দিন ধরে যেভাবে উত্তপ্ত হয়ে রয়েছে এবং যেভাবে আর কি দিনের পর দিন, তার মানে দিন থেকে রাত পর্যন্ত যেভাবে বিক্ষোভ আন্দোলন চলছে, একদিকে যেমন তৃণমূলের বিক্ষোভ দেখেছি আমরা, আবার পাল্টা জমি আন্দোলনকারী বা আদিবাসী যারা তাদের যৌথ যে বিক্ষোভ আন্দোলন এবং বাড়িঘরদোর পোড়ানো, দিনের পর তার মানে একটার পর একটা যে বিক্ষোভ চলছে, সেই বিক্ষোভে কিন্তু একদম পুরো সন্দেশখালি এরিয়া কিন্তু উত্তপ্ত হয়ে রয়েছে। এবং সেই কারণে কিন্তু এলাকার যেসব মাধ্যমিক পরীক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু রীতিমতো সমস্যায় পড়েছে। তারা আতঙ্কে বাড়িতে থাকতে পারছে না, তারা পড়াশুনো করতে পারছে না, এমনকি তারা যে পরীক্ষা দিতে যাবে সেই পরীক্ষা দিতে যাওয়ার সময়ও কিন্তু তারা রীতিমতো আতঙ্কে পড়ছে, তারা আতঙ্কিত হয়ে পড়ছে, তারা ভয় পাচ্ছে পরীক্ষা দিতে যেতে গেলে যে কোনো রকম বিক্ষোভের মধ্যে পড়ে কিনা, কোনো সমস্যায় পড়ে কিনা, রীতিমতো সব সমস্যায় পড়ছে কিন্তু তারা। কিন্তু আমরা দেখবো আগামী দিনে কি পরিস্থিতি হয়, কারণ আগামী দিনেও এই রকম আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিচ্ছেন মহিলারা। আমরা দেখব সেই পরিস্থিতি। এই যে সন্দেশখালি ঝামেলা হচ্ছে, এর জন্য অনেক সমস্যা হচ্ছে, আমাদের পড়াশোনায় অনেক সমস্যা হচ্ছে, মানে ভয়ে থাকতে হচ্ছে বাড়িতে। আমরা তো সাহস পাচ্ছি না যদি রাস্তাঘাটে কিছু হয়, ভয় করছে। হ্যাঁ, সন্দেশখালি খুব মারাপিট হচ্ছে, এইসব শুনছি। তো আমরা ভালোভাবে পড়াই মন দিতে পারছি না, খুব সমস্যা হচ্ছে। ভয় পাচ্ছ? হ্যাঁ। আর এবার তো প্রতিদিনের মতো দেখাবো বেআইনি অবৈধ কাজ, পুকুর ভরাট, খাল ভরাট, সব দেখিয়েছি, নয়নজুলি ভরাট। এবার পুকুর নয়, নদীর জমি ভরাটের অভিযোগ জমি মাফিয়ার বিরুদ্ধে। সোদপুরে পানিহাটি পুরসভা এলাকায় বারবার, এই পুরসভা এলাকায়, পুরসভা, খর্দা, পানিহাটি, সমস্ত জায়গায় এই নদীও দখল হয়ে যাবে। কথা বলবো প্রতিনিধি সুবীরের সঙ্গে। সুবীর, কি অভিযোগ? এবং এটা সোনাই নদী, সোনাই নদীর জল কি থাকে? অয়নদা, এই পানিহাটি পৌরসভার এলাকার প্রাচীনতম যে নদী ছিল সেটা হচ্ছে সোনাই নদী। এই সোনাই নদী ভরাট হতে 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 জায়গায় বাড়ি হয়ে গিয়েছে, কিন্তু এই যে সোনাই নদীর যে অবশিষ্ট অংশ, অর্থাৎ পানিহাটি পৌরসভার 22 নম্বর ওয়ার্ড, সেই 22 নম্বর ওয়ার্ডে কিন্তু যে অবশিষ্ট অংশ, সেই অংশতেও কিন্তু ভরাটের কাজ চলছে। আবর্জনা, অর্থাৎ পানিহাটির ভাগাড় বন্ধ, পানিহাটির ভাগাড়ের যে আবর্জনা রয়েছে, সেই আবর্জনা এই নদীর মধ্যে ফেলা হচ্ছে। এবং এই যে আবর্জনা ফেলা হচ্ছে, আবর্জনার পাশাপাশি মাটি ফেলে যারা জমি মাফিয়া রয়েছেন তারা খুব সুকৌশলে এই জায়গায় কিন্তু তারা কিন্তু কৌশলে হোক আর যে কৌশলেই হোক, পরিষ্কার তো সামনে দেখা যাচ্ছে একটা নদী ফিরিয়ে দিতে পারেন না, আর নদী চুরি হয়ে যাচ্ছে। তারপরে পুরসভা কি করছে সুবীর? দেখো, পানিহাটি পৌরসভার নাকের ডগায় এই জিনিস হচ্ছে। এবং জানি রাখি অয়নদা, এই যে পানিহাটি পৌরসভার যিনি চেয়ারম্যান আছেন, পুরপ্রধান মলয় রায়, তার এটা ওয়ার্ড 22 নম্বর ওয়ার্ড, তার ওয়ার্ডের মধ্যেই এই ধরনের বেআইনি কাজ চলছে। এবং এই যে সোনাই নদী একটা সরকারি জমি, সেই সরকারি জমির ওপরে জমি ভরাট হচ্ছে এবং আবর্জনা মাটি ফেলে ভরাট হচ্ছে। এবং এই যে হওয়ার পরে এই জমির ওপরে কিন্তু বাড়িঘর করে ফেলছেন লোকেরা। চেয়ারম্যান কোনো কথা বলছেন না, কিন্তু ভাইস চেয়ারম্যান বলছেন যদি এই ধরনের ঘটনা যদি জানতে পারা যায় তাহলে চেয়ারম্যানের ওয়ার্ডে এই কাজ হচ্ছে, তিনি বলবেন না কিছু, আর ভাইস চেয়ারম্যান বলছেন যদি কিছু হয় অসাধারণ, যদি তো নদীতে মেশে আমরা জানি। দেখি। না, আমাদের কাছে এরকম কোনো খবর আসেনি তো। যদি আসে আমাদের কাছে খবর, আমরা তার ইনকোয়ারি করব, পৌরসভা থেকে ব্যবস্থা নেব। কি খবর, কি শুনতে পেলেন? আমরা কোনো কিছু এখন পর্যন্ত আমাদের কাছে এরকম কোনো খবরই আসেনি। কি করে হয়, আপনারা কি ব্যবস্থা নেবেন যদি হয়? আমরা আইনত যা ব্যবস্থা নেওয়া সেটা নেননি কেন এতদিন, এটাই তো প্রশ্ন। এ দেখুন রায়গঞ্জে, দেখুন নাগর নদী থেকে দেদার বালি লুট, বালি চুরি হয়ে যাচ্ছে। এই দেখুন ট্রাক্টর আসছে নাগর নদী থেকে, নদী ফতি রাখতে হবে না, মাল তুললেই হলো।
দেখুন মাফিয়ারা কি করছে, বালি মাফিয়া কি করছে দেখুন। রাতেও চুরি হচ্ছে, দিনের বেলা চুরি হয়ে যাচ্ছে। কথা বলবো প্রতিনিধি মুক্তার সঙ্গে। মুক্তা, কারা করছে, কেন? এটা কি পুরসভা এলাকা না পঞ্চায়েত এলাকা? কি হচ্ছে? নদী চুরি হয়ে যাবে, আমরা বসে বসে আঙুল চুষবো? দেখো একেবারেই যেখানে চুরি হচ্ছে সেটা রায়গঞ্জ ব্লকের ৮ নম্বর ব্রাহ্মণ গ্রাম পঞ্চায়েত এলাকা। সেখানে বয়ে গেছে নাগর নদী। দেখা যাচ্ছে পুলিশের চোখে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিনে কখনো রাতে দেধারসে কিন্তু বালি চুরি হয়ে যাচ্ছে, কিন্তু প্রশাসনের কোনো হেলদোলই নেই। ওখানকার স্থানীয় বাসিন্দারা বারংবার কিন্তু অভিযোগ করেছে বিএলও দপ্তরে বা লোকাল যে পুলিশ স্টেশন রয়েছে সেখানেও অভিযোগ করেছে, কিন্তু পুলিশ গেলে কিন্তু তারা বেরিয়ে যাচ্ছে। পরে কিন্তু আবার সেখান থেকে বালি চুরি হচ্ছে। এই বালি কোথায় যাচ্ছে? বিহারে। নাগর নদীর ওই পারেই বিহার, সেই বিহারে কিন্তু চলে যাচ্ছে ট্রাক্টর করে বালি পাচার হয়ে যাচ্ছে। তবে এই বিষয় যে প্রশাসন একেবারেই যে চুপ চোখে দেখছে না, এবং সেখানে কিন্তু পাশে কিন্তু পুলিশ ফাঁড়ি রয়েছে, অস্থায়ী পুলিশ ক্যাম্প রয়েছে। আমরা কি কারোর সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম? দেখো এই বিষয়ে এই বালি যারা বালি মাফিয়া রয়েছে তারা কিন্তু বিজেপি থেকে অভিযোগ করছে, যারা তৃণমূলের আশ্রিত রয়েছে তাদের সাহসে কিন্তু বালি চুরি হচ্ছে, কিন্তু এই অভিযোগ কিন্তু একেবারে অস্বীকার করছে এখানকার স্থানীয় যে এমএলএ রয়েছে। আমরা তো সামনেই দেখছি এরকম বালি চুরি হচ্ছে, আপনারা তরজাই করে যাবেন, নদীটাকে বাঁচাবেন না, আর বলবেন বিজেপি অভিযোগ করে, এরকমই অভিযোগ করে। প্রকাশ্যে দেখতে পাচ্ছি, দেখুন বিজেপি কি অভিযোগ করছে আর বিধায়ক কি বলছেন। প্রাকৃতিক সম্পদ অবৈধভাবে লুট হবে আর সেখানে প্রশাসন হাত দিয়ে বসে থাকবে, চুপ হয়ে বসে থাকবে, আমরা এটা হতে দেব না। এর জন্য প্রয়োজন পড়লে আমরা আর রেভিনিউ যে ল্যান্ড ডিপার্টমেন্ট আছে তাদের কাছে অভিযোগ জানাবো। তারা যদি বন্ধ না করে তাদেরকে দিয়ে কিভাবে এটা বন্ধ করতে হয় তার জন্য আমরা আন্দোলন গড়ে তুলবো। বিজেপি সবসময় বিরোধিতার রাজনীতি করে, সেই জন্য সবসময় বিরোধিতামূলক কথাবার্তা বলে। তবে আমার কানে এসেছে, আমি প্রশাসনকে বলবো একটু তৎপরতার সহিত ব্যাপারটা যাতে দেখে। আর এবার দেখুন পলাশিপাড়া, সোদপুরে হচ্ছে, খড়দায় হচ্ছে, ওখানে কেন হবে না? পলাশিপাড়াতেও একেবারে পুকুর ভরাট করে অবৈধ নির্মাণ। পুকুর কোথায়? এটা তো নদী মনে হচ্ছে। পলাশিপাড়ায় প্রকাশ্যে একেবারে চলছে। দেখুন কি বলছে অভিযোগকারীরা। সাধারণ মানুষ, গ্রামবাসীরা বুঝতে পারছেন। দেখুন, ডোবাটা অধিকাংশই গ্রামের জল নামে এবং সেখানে মাছ চাষও হয়, সেটা রাতের অন্ধকারে ভরাট হয়ে যাচ্ছে। বিএলআর সাহেবের কাছে অভিযোগ জানিয়েছি, ওই ভরাট জায়গা আগের মতো খালি হোক এবং কনস্ট্রাকশনটাও ভাঙা হোক। একটা কনস্ট্রাকশন হয়ে গেল সমীর, একেবারে নির্মাণ হয়ে গেল। এখানে নাকি মাছ চাষ হয়, এখানে নাকি নিকাশির জল পড়ে। কারা এইভাবে চুরি করছে? কেন ব্যবস্থা নেওয়া যাচ্ছে না? দেখো একদমই তাই। দিনের আলো, প্রকাশ্য দিনের আলোতে এইভাবে পুকুর দখল করে অবৈধ নির্মাণ হলেও হুঁশ নেই কিন্তু প্রশাসনের। পলাশিপাড়া থানার ছোট নলদ গ্রাম, এই গ্রামেরই পশ্চিম পাড়া। এখানে 155 শতক জায়গার উপরে একটি জলা জমি রয়েছে বা পুকুর, যেটা কিন্তু এই গ্রাম উন্নয়ন কমিটির দখলে হাতে রয়েছে এবং তাদের নামে রয়েছে। কিন্তু অভিযোগ যে এই গ্রাম উন্নয়ন কমিটির সদস্য এবং স্থানীয় বাসিন্দাদের যে রাতের অন্ধকারে বেশ কিছু এলাকার দুর্বৃত্ত তারা কিন্তু মাটি ফেলে পুকুর ভরাট করে ফেলেছে এবং এর পাশাপাশি সেই পুকুরের বেশ খানিকটা জায়গা দখল করে কিন্তু অবৈধ নির্মাণ করেছে। সমীর, বিএলআরও ভূমিকা রয়েছে। বিএলআরও কি বলছেন? আমরা তো দেখতেই পাচ্ছি যা হচ্ছে। একদমই তাই। আমরা বিএলআরওর কাছে গিয়েছিলাম এবং তার বক্তব্য নেওয়ার চেষ্টা করেছিলাম। তিনি পরিষ্কার জানিয়েছেন যে আমরা আগে ঘটনাস্থলে যাব, ইন্সপেকশন করবো, তারপরে বক্তব্য দেবো। কিন্তু প্রশ্ন হলো তাহলে এতদিন তিনি কি করছিলেন? কেন তার নজরে পড়লো না বিষয়টা? কেন গ্রামবাসীকে অভিযোগ জানাতে হলো, তারপরে তিনি তদন্ত করবেন? তবে এই বিষয়ে কিন্তু বিডিও জানিয়েছেন যে হ্যাঁ অভিযোগ পেয়েছে এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। এই যে নির্মাণ, এই যে ঢালাই, কি সুন্দর! এরকম যদি একটা নদী পেয়ে যেতাম না, বহুতল করে ফেলতাম, আবাসন করে ফেলতাম, একা থাকতাম আমি। দেখুন, বিএলআরও জানেনই না। বিএলআরও যাবেন, তারপরে তদন্ত হবে। দেখুন
অভিযোগটা পেয়েছি জাস্ট রিসেন্টলি, আমি এটা খতিয়ে দেখছি, ইনভেস্টিগেশন খুব তাড়াতাড়ি আমরা করে নেব, আমরা অ্যাকশন নেব এই এগেনস্টে। আর শান্তিপুরে দেখুন, মাটি কাটা নিষিদ্ধ বোর্ড রয়েছে, মাটিও কেটে নিচ্ছে, মাটিও চুরি চুরি, জমির মাটি কেটে নিচ্ছে। মাটি কাটা নিষিদ্ধ বোর্ড রয়েছে শান্তিপুরে, তাও মাটি কাটা চলছে। এবং তারপরে পুলিশ, এখানে পুলিশ ব্যবস্থা নিয়েছে, এখানে গ্রেফতার করা হয়েছে। কাদেরকে গ্রেফতার করা হলো? যারা মাটি কাটছে, তাই তো? কথা বলবো প্রতিনিধি রঞ্জিতের সঙ্গে। রঞ্জিত, শ্রমিকদের গ্রেফতার করা হলো, কিন্তু আসল চাই কারা? পুলিশ কি আদৌ ইচ্ছুক, সদিচ্ছা আছে জানতে? একেবারে অয়ন্দা, তোমার মনে আছে যেই জমির কথা বলা হচ্ছে, আমরা এর আগে খবর করেছিলাম, আমাদের খবরের জেরেই পুলিশ কিন্তু নড়েচড়ে বসেছিল, কারণ শান্তিপুর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েত চৌধুরীপাড়া, সেখানে ভাগীরথীর বুকে গজে ওঠা যে চর, সেই চরের মাটি চুরি করে নিয়ে যাচ্ছিল মাটি কারবারিরা। এই যে মাটি কাটা, তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন গ্রামবাসীরা। অভিযোগের তীর ছিল গ্রাম পঞ্চায়েত প্রধান এবং তার পরিবারের বিরুদ্ধে। এরপরে গ্রামবাসীরা যখন শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করে, তার পরবর্তী সময় শান্তিপুর থানার পুলিশ সেখানে গিয়ে বোর্ড লাগিয়ে দিয়ে গিয়েছিল যে সেখানে মাটি কাটা যাবে না। এরপরে মাটি কারবারিরা থেমে থাকেনি, তারা কিন্তু রাতের অন্ধকারে, দিনের দুপুরে তারা কিন্তু মাটি কেটে বিক্রি করে দিচ্ছিল। গতকাল কিন্তু শান্তিপুর থানার পুলিশ খবর পায় এবং দ্রুততার সাথে তারা কিন্তু অভিযান চালায়, সেখানে গিয়ে 6 জনকে গ্রেফতার করে, পাশাপাশি একটি মাটি বোঝাই ট্রলার পর্যন্ত আটক করে শান্তিপুর থানার পুলিশ। আর এরপরে আর মাটি কাটা যেন না হয় আমরা নজর রাখবো, কিন্তু মাটি কেটে সেই বিক্রির টাকা কোথায় যাচ্ছে পুলিশ তো তা দেখা উচিত। এই মাটি মাফিয়া কি এরা, না আরো বড় চাই আছে? ট্রলারে মাটি কাটছিল, সেটা পুলিশ তৎপরতার সঙ্গে গিয়ে সেখানে দাঁড়িয়ে থেকে প্রশাসনের যে সমস্ত আধিকারিক ছিলেন তারা সঙ্গে গিয়ে ওইখানকার যারা ছিলেন জড়িত মাটি কাটার সঙ্গে, তাদের সবাইকে নিয়ে পুরো আমাদের নৃসিংহপুর যে কালনা ফেরিঘাট সেখানে আটক করে সেই ট্রলার রেখেছেন, এবং যে 6 জন ছিল তাদেরকে নিয়ে গিয়ে থানায় ওনারা আটকে রেখেছেন। এখন আমার পঞ্চায়েতের তরফ থেকে যেখানে যেখানে যে দপ্তরে অভিযোগ দেওয়ার সেটা আমি দিয়ে রেখেছি, আমার কাছে সে কপিও আছে। এবার বাঁকুড়ার খবর দেখাবো। এর আগেও আপনাদেরকে বলেছি, বিভিন্ন মফস্বলে, জেলায় জেলায়, শহরে শহরে ব্যাঙের ছাতার মতো ডায়াগনস্টিক সেন্টার গড়ে উঠেছে। সেখানে মারাও যাচ্ছে, সেখানে ভুল ট্রিটমেন্ট হচ্ছে, ডায়াগনোসিস হচ্ছে। আর এবার বাঁকুড়ায় ইসিজি করাতে গিয়ে শ্লীলতাহানি। ভাবা যায়, ইসিজি করাতে গিয়ে শ্লীলতাহানি, কি অভিযোগ? কথা বলবো প্রিয়ব্রতর সঙ্গে। প্রিয়ব্রত, দেখো বাঁকুড়ার অন্দা এলাকার কাকাইজুড়ি এলাকার বাসিন্দা, বছর 47-এর এক মহিলা, তার বুকে ব্যথার উপসর্গ নিয়ে তিনি ডাক্তার দেখাতে যান বাঁকুড়ার তালডাংরা এলাকায়। চিকিৎসা পরামর্শ দেন যে ইসিজি করাতে হবে। সেক্ষেত্রে বাঁকুড়ার যে তালডাংরা এলাকার বাজার এলাকায় একটি ইসিজি সেন্টার, সেখানেই গিয়ে তিনি ইসিজি করাতে যান এবং সেখানে ডায়াগনোসিস সেন্টারের যে মালিক, তিনি একটি পার্শ্ববর্তী একটি রুমে নিয়ে যায় মহিলাকে এবং সেখানে তিনি ইসিজি করার নামে 15 মিনিট আটকে রাখেন এবং গায়ের বিভিন্ন অঙ্গে তাকে স্পর্শ করা হয় এবং শ্লীলতাহানি করা হয়, এমনটাই অভিযোগ। বাইরে যখন বেরিয়ে আসেন মহিলা, তখন তার স্বামীকে ঘটনা বললে তারা তালডাংরা থানায় ওই ডায়াগনোসিস সেন্টারের মালিক এই মৃণালকান্তি গুইয়ের নামে একটি অভিযোগ করা হয় তালডাংরা থানায়, এবং তারপর থেকেই খবর পেয়েই তালডাংরা থানার পুলিশ যখন তাকে খোঁজাখুঁজি শুরু করে, তখন ওই মৃণালকান্তি বুই দোকান বন্ধ করে চলে যান, বেপাত্তা হয়ে যান। এরপর ওই ধরা গেল না। না, এখনো পর্যন্ত পুলিশ তার খোঁজ পায়নি এবং তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। পরিবারের লোক এই ঘটনায় তাদের কোনো অস্বীকার করেছে। তাদের দাবি বলছেন, আর অভিযুক্তের স্ত্রী কি বলছেন দেখুন। ইসিজি করতে করতে ডাক্তারবাবু নোংরা ব্যবহার করলো আমার সাথে। আমি বলছি এরকম আমি 50টা ইসিজি করেছি, এরকম ইসিজি কোনোদিনও দেখিনি আপনার করা ইসিজি করার মতন, এরকম ইসিজি আমার কখনো হয়নি। দিয়ে বলছে আপনি ভুল বুঝছেন। সবই চক্রান্ত, মানুষের চক্রান্ত, ব্যবসা আছে তো আমাদের, তাহলে একটা ওই বিষয়ে যদি একটা ডাক্তারকেও ডাকা হয় যে একটা ইসিজি কেমন ভাবে করতে হয়, সে একটা ডাক্তারও বলে দিতে পারবে। ইসিজি রুমে একজন মহিলাকে ইসিজি করা হচ্ছিল, ইসিজি রুমে কোনো মহিলা ছিল না। ছিল সত্য? হ্যাঁ ছিল না, ওইটা সত্য, কিন্তু বয়স্ক মহিলা বলে মানে অত কিছু ভাবা হয়নি, করা হয়েছিল। আর এর আগে আমরা অনেক দেখিয়েছি রেশন বন্টন দুর্নীতিতে বাঘা বাঘা লোককে গ্রেফতার করা হয়েছে।
রেশন বন্টন দুর্নীতিতে ইডির বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে, তাও রেশন বন্টনে কারচুপি কমছে না। সবংয়ের দাদরায় রেশন বন্টনে কারচুপি, কম দেওয়ার অভিযোগ, এবং নাকি এই ডিলারকে বলতে গেলে হুমকিও আসতো। কথা বলবো প্রতিনিধি দিগ্বিজয়ের সঙ্গে। কতদিন ধরে এরকম চালাচ্ছেন ওই ডিলার? দেখো অয়নদা, প্রথমে তোমাকে জানিয়ে রাখি যে হুমকি যে দেওয়া হয়েছিল সেই হুমকির কিন্তু ফল পেয়েছে, কারণ ইতিমধ্যেই তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল কয়েক ঘন্টা সবং থানায় বসিয়ে, এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে, মেদিনীপুর আদালতে তোলা হয়েছে, 3 দিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। গতকাল সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ের ডান্ডরার একটি রেশন ডিলারকে বেশ কয়েকজন গ্রাহক তারা রেশন নিচ্ছিল, এবং সেই সময় তাদের সন্দেহ হয় যখন রেশন ওজন করে, চাল ওজন করে, সেখানে কিন্তু কম দেখা যায়, এবং এই কমের কথা যখন রেশন ডিলারদের বলে তখন কিন্তু হুমকি দেয় রেশন ডিলার। তারপরেই শুরু হয় বিক্ষোভ। অর্থাৎ তাকে গ্রেফতার করা হয়েছে, এটাই সব থেকে ভালো খবর। 3 দিনের হেফাজত হয়েছে। আর কারচুপি যেন করবেন না। প্রতিজনকে 1 কেজি করে চাল কম দিয়েছেন, ঠিক? হ্যাঁ, সঠিক স্যার। কার নির্দেশে দিলেন আপনারা? রেশন ডিলারের নির্দেশে দিয়েছি। রেশন ডিলার কি বলেছে আপনাদের? 1 কিলো করে কম কাটাতে থাকবে। উনি নির্দেশ দিয়েছিলেন? হ্যাঁ, দীপক বাগ, গৌর বাগ, অঞ্জলি বাগ এরা বলেছিলেন আপনাদের? হ্যাঁ। ওরা 3 জনের নামে আছে, গৌরবাগ, দীপক বাগ এবং অঞ্জলি বাগ। প্রতি ঘর পিছু 1 কেজি করে চাল কম দিয়েছে। উনিও মুখে স্বীকার করেছে, তার যে কর্মচারীরা ছিল তারাও স্বীকার করেছে। ওর রেশন ডিলার, ও 3 জনের রেশন ডিলার ক্যান্সেল করতে হবে। আর এবার দেখুন, মানুষ এখন রাজনৈতিক দলগুলোকে দেখছে দুর্নীতি করতে, তাদের মধ্যেও রোগ ঢুকে যাচ্ছে। 2 ভাই থাকে বাংলাদেশে, আর 1 ভাই এদেশে তাদের কার্ড নিয়ে রেশন তুলে নিচ্ছেন। খাদ্য আধিকারিক ধরা পড়ে গেলেন খাদ্য আধিকারিকের কাছে। 2 উপভোক্তা বাংলাদেশে। কথা বলবো প্রতিনিধি অনিরুদ্ধর সঙ্গে। অনিরুদ্ধ, কি ঘটনাটা ঘটেছে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে? একদমই অয়নদা, তোমাকে জানিয়ে রাখি যে উত্তর 24 পরগনার গাইঘাটা ব্লকে ঠিক এমনই ঘটনা ঘটেছে। গাইঘাটের দোগাছিয়ার বাসিন্দা অনিমেষ মণ্ডল, তার 2 বড় ভাই, তারা থাকেন বাংলাদেশে। শেষ 2 বছর এই দেশে আসেইনি, এবং কেন, কি করে এই রেশন কার্ড হলো তিনি বলতে পারছেন না। এবং যখন খাদ্য দপ্তরের পক্ষ থেকে খাদ্য দপ্তরের ইন্সপেক্টর সঞ্জীব চক্রবর্তী গোপন সূত্রে খবর পেয়ে তার বাড়িতে যায়, প্রাথমিকভাবে তিনি জানিয়েছিলেন তার 2 ভাই তারা ভিন রাজ্যে থাকেন। পরবর্তীতে ওই ইন্সপেক্টরের যে জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদে তিনি কাবু হয়ে যান, এবং তারপরে জিজ্ঞাসাবাদের পরেই তিনি জানান যে 2 ভাই বাংলাদেশে থাকেন এবং শেষ 2 বছর এ দেশে আসেনি, কিন্তু তাদের সমস্ত রকম রেশন এই অনিমেষ মণ্ডল তুলে নিয়েছেন। লাস্ট 2 বছর কেন, এর অনেক আগে থেকেই, অর্থাৎ রেশন কার্ডে হওয়ার পরের থেকেই এই অনিমেষ মণ্ডল এই 2 ভাইয়ের রেশন তুলে আসেন। এবং এই বাংলাদেশে থাকাকালীন কি করে রেশন উঠলো তা নিয়ে প্রশ্ন ওঠার পরেই এই গাইঘাটার যিনি ফুড ইন্সপেক্টর আছেন তাকে ডাকেন, এবং অফিসে ডাকবার পরে তার যে 2টো কার্ড, অর্থাৎ তার 2 ভাই মণিমালা মণ্ডল এবং সুকান্ত মণ্ডল, তাদের 2টি কার্ডকে তিনি ব্লক করেছেন, এবং প্রশাসনিকভাবে যা নেওয়ার বছর দিয়ে ওরা আগে ওরা বাংলাদেশেই থাকে এখন। আগে এখানে তো ছিল, তারপরে চলে গেছে। রেশনটা কারা করে দিয়েছিল? এটা কেউ করেনি স্যার। ওই 10-12 যে বাড়িতে একটা সার্ভে হয়েছিল না, ওই সার্ভেতে তখন ওই অটোমেটিক কার্ড চলে এসেছিল, আর তখন দাদারা তখন থাকতো আমাদের এখানে। আপনি রেশনটা কেন তুলেছেন? স্যার আমি অন্যায় করেছি, এটা আমি প্রথমত একটা অভিযোগ পাই যে এখানকার তিনি বাংলাদেশি, সেই ব্যক্তির হয়ে একজন পরিবারের মাল তুলে নিচ্ছেন, অথচ সে তার দাদা হিসেবে সে ওখানেই আছে। আমি বললাম আপনি টোটাল ডকুমেন্টেশনগুলো আমাকে দেখান, উনি দেখাতে পারেননি। আমি এটাতে আইনানুগ যেটা ব্যবস্থা হয় আমি সেটাকেই জানাবো, আমার ডিপার্টমেন্টকেও জানাবো। এবার দেখুন, ঝুমি নদীর ওপর একটা ব্রিজ নির্মাণ হবে, টাকা বরাদ্দ হয়ে গেছে, শিলান্যাস হয়ে গেছে। নির্মাণকারী সংস্থা কত বড় অপদার্থ, 4 বছরে 4টে পিলার মাত্র দাঁড় করিয়েছেন। 18 কোটি টাকা খরচ সরকারের, কেন করতে পারেনি? কথা বলবো প্রতিনিধি সুকান্তর সঙ্গে। সুকান্ত, নির্মাণকারী সংস্থার এত বড় গাফিলতি কেন? দেখো অয়নদা, সেই অভিযোগ তুলছেন এলাকার মানুষ। শুধু তাই নয়, প্রশাসনিক কর্তারাও বারে বারে যে ধমক দিয়ে এসছেন। তোমাকে জানিয়ে রাখি অয়নদা যে ঘাটালের মনসুকা এলাকায় ঝুমি নদীর উপর এই সেতুর দাবি ছিল দীর্ঘদিনের এলাকার মানুষের, আর সেই দাবিকে মান্যতা দিয়ে রাজ্য সরকার 18 কোটি টাকা ব্যয়ে
মনসুকার ঝুমি নদীর উপর সেতুর কাজ শুরু করেন এবং তৎকালীন 2021 সালের তৎকালীন পঞ্চায়েত মন্ত্রী এর শিলান্যাস করেছিলেন। তারপর আজকে প্রায় 4 বছর হ্যাঁ, মানে শিলান্যাস করার 4 বছর হয়ে গেছে, তারপরে তুমি বলছো বারবার ধমক দিয়েছে প্রশাসনের পক্ষ থেকে। ধমকে যদি কাজ না হয় তাহলে এই নির্মাণকারী সংস্থাকে কেন ব্ল্যাকলিস্টেড করা হলো না? দেখো সেইটাও জানিয়ে রাখি যে আগের যে জেলা শাসক তিনি গিয়েছিলেন এবং ব্ল্যাকলিস্ট করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন, সেই খবরও আমরা নিউজ 18 বাংলার পর্দায় দেখিয়েছিলাম। তারপর বর্তমানে এখন যে জেলা শাসক খুরশিদ আলী কাদরি তিনি ডেডলাইন দিয়ে দিয়েছেন যে জুলাই মাসের মধ্যে এই ব্রিজের কাজ কমপ্লিট করতে হবে, কিন্তু তারপরও হুঁশ ফিরছে না নির্মাণকারী সংস্থা। তার মানে কি এই নির্মাণকারী সংস্থার বড় কোনো হাত আছে? অন্য কারো নির্মাণকারী সংস্থা কি টাকা পুড়ে ফেলেছে পকেটে? এটাই তো প্রশ্ন ওঠে। বর্তমানে দেখছি লেবার নেই সেই রকম, ওদেরকে জিজ্ঞাসা করলে বলে যে স্প্রিং নেই, এ নেই সে নেই করে বলে। এখন দেখতে পাচ্ছি আবার 2-1টা লেবার বেড়েছে, এখন একটু কাজটা একটু এগিয়েছে, কিন্তু বর্ষার আগে কি করে ব্রিজটা হবে সেইটা নিয়ে কিন্তু এলাকাবাসী বা আমাদেরও খুবই চিন্তার বিষয়ের মধ্যে আছি আমরা। মাঝখানে কাজের গতিটা বেশ ভালো ছিল, আমি প্রায় ভিজিট করি, গতকালও গেছিলাম, প্রায় প্রতি সপ্তাহেই যাই। তো ইদানিং একটু কাজের স্লো প্রোগ্রেস দেখা যাচ্ছে। আমরা জেলা ইঞ্জিনিয়ারকে বলেছি যাতে কাজের গতি ত্বরান্বিত হয় এবং বর্ষার আগেই যেন পিলারের কাজ সম্পন্ন হয় এবং যে পোর্শনটা ঢালাই ওনারা করবেন এবছর, সেখানে অলরেডি ওপরের খাঁচা নির্মাণ করা আছে, শুধু কাস্টিংটাও বাকি আছে। তো আমি প্রতিনিয়ত এটা নিয়ে কথা বলি জেলা আধিকারিকদের সঙ্গে, ওনারা সবাই সচেষ্ট আছেন যাতে দ্রুত কাজ কমপ্লিট করা যায়। অনেকটা কাজ এগিয়েছে, আর যেটুকু বাকি আছে সেটুকু যেন দ্রুত শেষ হয় আমরা সেটা ওনাকে বলেছি এবং ইঞ্জিনিয়ারদেরও বলেছি। আবার দেখুন, শ্মশান তৈরিতেও দুর্নীতি। শ্মশানের পরিকল্পনা হয়েছে একটা জায়গায় আর শ্মশান তৈরি হচ্ছে আরেকটা জায়গায়। কেন, কিভাবে, কথা বলবো প্রতিনিধি রাজকুমারের সঙ্গে। রাজকুমার, মানে তো দেখলাম শ্মশানের পরিকল্পনা এক জায়গায় আর শ্মশান তৈরি হয়ে গেছে, দেখছি প্রায় অনেকটা কাজ হয়ে গেছে, কিভাবে হলো? হ্যাঁ অয়নদা, একদমই তাই। মানে শ্মশান তৈরিতেও এবার দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের যেটা অভিযোগ যে এই যে এলাকায় শ্মশানটি তৈরি হচ্ছে সেই এলাকায় শ্মশানটি তৈরি হচ্ছে অন্য একটি এলাকার ড্রয়িং দিয়ে, অর্থাৎ অন্য একটা এলাকায় যেভাবে শ্মশান তৈরি করার কথা সেখানে সেইভাবে তৈরি হচ্ছে শ্মশান এখানে। এবং শুধু তাই নয়, শ্মশানে এত হালকাভাবে তৈরি হচ্ছে যে এখানে নাকি মৃতদেহ তুললে সেটা পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, মৃতদেহ তুললে তার চারপাশ দিয়ে যে আমরা সাধারণত মুখাগ্নি করি তার যে জায়গা, সেই জায়গাটুকুও নেই। এবং সব থেকে বড় বিষয় সেটা হচ্ছে যে ঠিকাদার সংস্থা এটা করছে, গ্রামবাসীদের অভিযোগ যে কিভাবে, অর্থাৎ শিডিউলটা কি আছে সেটা তারা দেখাচ্ছে না। গ্রামবাসীদের বক্তব্য সরকারের টাকা মানে জনগণের টাকা, তাহলে জনগণের কাজ হবে কিভাবে হবে, তার শিডিউল কি আছে সেটা দেখাতে অসুবিধা কোথায়? এই দাবিতেই কিন্তু বিক্ষোভ দেখিয়ে, এই অভিযোগের ভিত্তিতেই কিন্তু বিক্ষোভ দেখিয়ে শ্মশানের কাজ আটকে দিয়েছেন। ওকে, পঞ্চায়েত প্রধান কি বলছেন একবার দেখি। আমার কাছে খবর আছে যে 3 মাস থেকে কাজ বন্ধ, ঠিকাদারের লোক আসছে কাজ করতে, তো এখানকার গ্রামবাসীরা মানে শিডিউল অনুযায়ী কাজ চায়, কিন্তু যে কাজ হয়েছে শিডিউল অনুযায়ী কাজ হয় নাই। তো এটা তো বিধায়ক তহবিলের কাজ, আমি বিধায়ককে জানাবো বিষয়টা। এবার বীরভূমে দেখুন, একটা আইসিডিএস সেন্টার মাঝে মধ্যে দেখায়, সেখানে শিক্ষক দেরি করেই আসেন। আজকে আর অভিভাবকরা রেয়াত করেননি, তারা সই করতে দেননি, মিড ডে মিলের খাবারও কম দেওয়া হয়। অনেক অভিযোগ, কথা বলবো প্রতিনিধি সুপ্রতিমের সঙ্গে। সুপ্রতিম, কি অভিযোগ ওই শিক্ষকের বিরুদ্ধে? দেখো, এটা হচ্ছে যে সাঁইথিয়ার 11 নম্বর ওয়ার্ডের রুবিরানী প্রাথমিক বিদ্যালয়। আর এই প্রাথমিক বিদ্যালয়ে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আসেন, বেশ কয়েকজন দেরিতে আসেন বলে অভিযোগ অভিভাবকদের। পাশাপাশি হচ্ছে স্কুলে সরস্বতী পুজো করবে না এমন একটা অভিযোগ তুলেছে। আর সবচেয়ে এটা বড় অভিযোগ যে স্কুলে 90 জন ছাত্র থাকলেও প্রায় রান্না হয় 50 জনের মতো, অর্থাৎ 40 জন ছাত্র কম রান্না হয়, তাই সেক্ষেত্রে ছাত্ররা কম খাবার পায়। আর এই সমস্ত নিয়েই কিন্তু আজকে বিক্ষোভ দেখানো হয় স্কুলের প্রধান শিক্ষিকাকে। এবং এরপরে কিন্তু যে শিক্ষকরা দেরিতে আসে সেরকম 2 জন শিক্ষককে তাদের
সইও করতে দেওয়া হয়নি এবং এই নিয়ে কিন্তু বিক্ষোভ চরমে ওঠে এবং তারপরে কিন্তু এলাকাবাসীরা যখন আশ্বস্ত পায় যে শিক্ষকদের কাছে না এরপর থেকে রান্না করা হবে সঠিকভাবে এবং সঠিক সময়ে শিক্ষক বুঝতে পেরেছি, মানে এটাকে মামার বাড়ি ভেবে ফেলেছিলেন শিক্ষক আর কি। এই মামার বাড়ি, এখানে যখন খুশি আসা যায়, যখন যা খুশি করা যায়, গরিব মানুষের ছেলে মেয়েরা খাবারও পাবেন না। এবার দেখুন স্কুলের গাছ নিধন, স্কুল গাছ আপনার বাপের সম্পত্তি না, সব সমাজের সম্পত্তি। স্কুলের গাছ নিধন করছে, স্কুলের গাছ কেটে সাফ করে দিচ্ছে বিনা অনুমতিতে, 10 থেকে 12টা গাছ। এই নিয়ে গ্রামবাসীদের সঙ্গে বচসা। কথা বলবো প্রতিনিধি অনিরুদ্ধের সঙ্গে। অনিরুদ্ধ, কিভাবে গাছ কাটার অধিকার পেলেন, কিভাবে সাহস পেলেন, কারা গাছ কাটছিলেন?